চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ আর আগামীর খেলাকে আমরা প্রেস বক্স থেকে দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। আর সঙ্গে আছি আমি শরীফ রওশন। শুরুতে এক নজরে দেখে নিতে চাই ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। মহান শহীদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। ভালোবাসা এবং শ্রদ্ধার সঙ্গে ভাষার জন্য জীবন দেওয়া শহীদদের স্মরণ করছে দেশের ক্রীড়াঙ্গন। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে ভাষার দিবস স্মরণ করেছেন ক্রিকেটাররাও। তামিম ইকবাল, সৌম্য সরকার থেকে তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, একে একে সবাই লিখেছেন নিজেদের ভাবনার কথা। নারী এশিয়ান কাপ খেলতে এরই মধ্যে অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। সেখানে পৌঁছানোর পর সিডনিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী এবং হাই কমিশনের কর্মকর্তারা বিমানবন্দরে আফ্রিকাদের অভ্যর্থনা জানান। আগামী 6 দিন সিডনির ভ্যালেন্টাইন পার্কে নিজ ব্যবস্থাপনায় ক্যাম্প করবেন পিটার বাটলারের শিষ্যরা। আর 3 মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপের লড়াই শুরু বাংলাদেশের। 21 মানে প্রতিবাদ, 21 মানে আত্মমর্যাদার জন্য লড়াই করা। আর সেই 21শে ফেব্রুয়ারির জন্য এক বিরল ইতিহাস গড়েছে বাংলাদেশ। বাংলাদেশের যারা মানুষ ছিলেন 1952 সালে, তারা নিজের জীবন দিয়ে এই বাংলা ভাষায় আজ আমরা যে কথা বলছি, সেই বাংলাকে পাকিস্তানি আমলে সেই সময়ে লড়াই করে নিয়ে এসেছে। আজ বাংলা ভাষা আমরা নিজেদের মধ্যে কতটা আত্মস্থ করতে পেরেছি, বিশেষ করে ক্রীড়াঙ্গনের চর্চা আসলে কতটুকু, এই নিয়ে আজকে আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ধারাভাষ্যকার আলফাজ উদ্দিন আহমেদ। আলফাজ ভাই, আপনাকে অনেক স্বাগত এখন মাঠে আজকে আসার জন্য। বলছিলাম যে বাংলা ভাষা, যেই ভাষার জন্য আমরা লড়াই করেছি এবং পৃথিবীর অন্য কোনো জায়গাতে নেই এমন ঘটনা যারা বাংলা ভাষার জন্য নিজের জীবন দিয়েছেন, সেই বাংলা ভাষাটা আমরা কতটুকু ধরে রাখতে পেরেছি, বিশেষ করে চর্চার মাধ্যমে আমরা কতটুকু সেটা ফুটিয়ে উঠতে পেরেছি? আসলে বাংলা তো আমাদের জাতীয় ভাষা, বাংলা আমাদের মাতৃভাষা। মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পর থেকেই কিন্তু আমরা বাংলা বলতে শিখি, বাংলা বলি। কিন্তু বাংলা, শুদ্ধ বাংলা, বাংলার মানে আরও বেশি উন্নয়ন, সেটা করতে হলে আমাদের স্কুল কলেজে যেতে হয়। সেটা আমাদের এখানে হয়েছে। স্কুল কলেজের শিক্ষা আমরা নিশ্চয় করে যারা স্কুল কলেজে যেতে পারছি সেখানে সেটা হচ্ছে এবং বাংলার উন্নয়ন হয়েছে, এটা অবশ্যই বলতে হবে। এবং আমাদের দেশের নামও কিন্তু বাংলাদেশ হিসেবেই রাখা হয়েছে। সুতরাং বাংলার উন্নতি হয়নি বা হচ্ছে না এটা বোধহয় বলা ভুল হবে। তবে ক্রীড়াক্ষেত্রে কতটা ভালো জায়গায় আমরা আছি সেটা নিয়ে নিশ্চয়ই কথা বলা আমার আছে। আলফাজ ভাই, আপনি দীর্ঘদিন ধরে কিন্তু ধারাভাষ্য হিসেবে আছেন, ধারাভাষ্যকার ক্রীড়া জগতে। সেই 1981 সালে বাংলা বেতারে একটি আপনার কণ্ঠ শুনে, বলিষ্ঠ কণ্ঠ যেটা বলি, এখনো আপনার বয়স 70-এর উপরে, এখনো সেই কণ্ঠ শুনে মনে হয় একজন তরুণ যুবকের থেকে ছুটে আসা সেই কণ্ঠ এখনো যেভাবে চর্চা করছেন, বা এই চর্চার ইতিহাসটা বা শুরুটা কিভাবে হয়েছিল, এবং বাংলাদেশে তো একেবারে 52 সালের পর থেকে আমাদের ক্রীড়া জগতে এরকম ধারাভাষ্যের ঘটনা ঘটেনি, অনেকদিন পরে এসেছে। সেই ঘটনা বা ইতিহাসটাও জানতে চাই। আসলে ধারা বর্ণনা কিন্তু শুরু হয়েছে ইংরেজি ভাষা দিয়েই। সব দেশে ইংরেজি ভাষাতেই কিন্তু ধারা বর্ণনা শুরু হয়েছে। বাংলাদেশে অর্থাৎ তদানীন্তন পূর্ব পাকিস্তানে আমি বলবো, বাংলা ধারা বর্ণনা আমরা প্রথম শুনি 1957 সালে কলকাতার আকাশবাণী থেকে অজয় বোস এবং তার সাথে কমল মুখার্জি এবং পুষ্পেন সরকার, এরা কিন্তু বাংলা ধারা বর্ণনা শুরু করেন এবং তারা ইডেন উদ্যান থেকে ক্রিকেট খেলার ধারা বর্ণনা দিয়ে বাংলা ধারাভাষ্য শুরু করেন। তখন থেকেই কিন্তু এত সম্মোহিত আমরা সকলে হয়ে যাই যে যখনই তাদের কণ্ঠ আমরা পরবর্তীতে যখনই ম্যাচ শুনেছি তখনই রেডিও সেটের সামনে গিয়ে বসেছি। তখন কিন্তু ট্রানজিস্টার ছিল না, ইলেকট্রিক রেডিও ছিল বা ব্যাটারি রেডিও ছিল। সুতরাং ঘরে বসে তো আমাদেরকে দল বেঁধে কমেন্ট্রি শুনতে হতো। সেটা একটা নেশার মতন হয়ে গেছিলো এবং তখন থেকেই কিন্তু আমরা কেমন যেন পজেসড হয়ে যাওয়া বলে না, সেরকম হয়ে গেছিলাম যে আমরাও হয়তো ভবিষ্যতে যে এরকম কিছু করব। তখন কিন্তু আমাদের খেলোয়াড়ি জীবন ছিল, আমি ছাত্র ছিলাম স্কুলের তখন। এরপরে আমরা 63 সালে যখন দেখলাম, তখন আমাদের গুরু, আমাদের সকলেরই সম্মানীয় আব্দুল হামিদ ভাইয়ের কণ্ঠে প্রথম শুনলাম। 63 সালে তিনি খেলার রিজুমি 1 ঘন্টা পর পর একটা সাম আপ করছেন বাংলাতে। এখান থেকেই শুরু। এরপরে আরও কিছুদিন পরে আমি বলবো 67 সালে এসে বাংলাদেশে প্রথম ফুটবল খেলার ধারা বর্ণনা করেন এবং সেখানেও ওই আব্দুল হামিদ ভাই, তারপরে আমি বলবো তৌফিক আজিজ খান,
ফজল হুদা চৌধুরী, এরা কিন্তু শুরু করেন এই বাংলা ধারাভাষ্যের চর্চা। তারপরে বাংলায় ধারাবর্ণনা অনেকগুলোই হয়েছে, আমি বলবো যে বিদেশ থেকেও হয়েছে, কিন্তু আমরা জানি যে তখন কিন্তু খেলাধুলোর ফ্রিকোয়েন্সি কম ছিল, খুব বেশি আন্তর্জাতিক খেলা তখন আমাদের দেশে হতো না, ফলে খুব বেশি ধারাবর্ণনা শোনার সুযোগ আমাদের হয়নি। এবং এই সবগুলোই কিন্তু তখন বেতারে বা রেডিওতে হতো। তার কারণ টেলিভিশন আমাদের দেশে এসছে 1968 সালের পরে, এবং টেলিভিশনে খেলাধুলা সম্প্রচার মূলত কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে, আমি বলবো যে 71-এর পর থেকে শুরু হয়েছে। পরে 71-এর যুদ্ধ এবং দেশ স্বাধীন হওয়া, এরপরে কিন্তু খেলাধুলার ফ্রিকোয়েন্সি আমাদের দেশে বাড়ে। ফুটবলই তখন মূল খেলা ছিল, ক্রিকেট তখনও খুব বেশি জনপ্রিয় হয়ে ওঠে নাই। ক্রিকেটের জনপ্রিয়তার শুরুর দিকে আমি বলবো যে আমরা এমসিসির একটা টিম এসেছিল, তারা কিছু ম্যাচ ঢাকায় খেলেছিল, রাজশাহীতে খেলেছিল, সেগুলোরও ধারা বর্ণনা বাংলায় তখন করা হয়েছিল। এবং এর মাঝে ফুটবল খেলার ধারা বর্ণনা কিন্তু আমরা নিয়মিতভাবেই শুনেছি। সেখানে অনেকগুলো কণ্ঠ কিন্তু চলে আসে, যে নামগুলো বললাম। এরপরে আমরা বলবো যে মঞ্জুর হাসান মিন্টু যুক্ত হন খোদাবক্স মৃধা, এর সাথে আরও অনেকে, আমাদের নাম মুসা ভাইয়ের কথা মনে পড়ছে। এরা সকলেই কিন্তু তখন ধারা বর্ণনা করছিলেন। এভাবে এগিয়ে যাচ্ছিল খেলাধুলো, এবং আমি বলবো যে মূলত ফুটবল খেলাকে নিয়েই কিন্তু আমাদের এই বাংলা ধারা বর্ণনা বেতারে বেশি অগ্রসর হচ্ছিল। টেলিভিশনও আসে, বাংলাদেশ টেলিভিশন বেশ কিছু খেলা, মাঠ থেকে ফুটবল খেলা তারা দেখাতে শুরু করে। এছাড়া ডোমেস্টিক ক্রিকেট যখন আসে, তখন ডোমেস্টিক ক্রিকেটের দু একটা ফাইনাল খেলা আমরা দেখেছি যে বেতারে বা টেলিভিশনে উভয় জায়গায় হয়তো সম্প্রচার করা হয়েছে। কিন্তু তখনও এই যে নামগুলো বললাম, এই মূলত এনারাই কিন্তু ছিলেন ধারাভাষ্যকার। এরপরে 80-র দশকে এসে আমি বলবো যে আমাদের ফুটবলের জোয়ার, এবং তখন আবাহনী মোহামেডান এই দুই নামে দেশের সমর্থকরা একেবারে দুই ভাগে বিভক্ত, এবং দারুণ পপুলার ছিল ফুটবল তখন কিন্তু আমার মনে হয় অনেক খেলার ধারাবর্ণনা হতো। এবং তখন আমরা দেখেছি কলকাতা মোহামেডান, কলকাতার ইস্ট বেঙ্গল, তারাও কিন্তু খেলতে এসছেন। এবং সে সমস্ত খেলা ইতিমধ্যে কিন্তু আমি আমার ধারাবর্ণনার জীবন শুরু করে গেছি, তুমি যেটা বললে 81 সালে, সেই 81-র পর থেকে আমিও কিন্তু সুযোগ পেয়েছি এই সমস্ত খেলাগুলোর ধারাবর্ণনার দেয়ার। সুতরাং সেভাবেই চলছিল। তারপরে যদি বলি যে 90-এর দশকে এসে ডোমেস্টিক ক্রিকেটের উন্নয়ন হয়, এবং আমরা শেষ পর্যন্ত গিয়ে সেই 97 সালে পেয়ে যাই, আইসিসিতে চ্যাম্পিয়ন হই। তারপরে আমরা 2007 সালে গিয়ে আমরা স্ট্যাটাস পেয়ে যাই, এবং এরপরে কিন্তু ক্রিকেট একটা জোয়ার চলে আসে। এবং তখন থেকে আমরা দেখেছি যে বাংলাদেশ টেলিভিশন এবং বিদেশি যাদের কাছে সম্প্রচার রাইট বিক্রি করা হতো, তারাও এসে ধারাভাষ্য ইংরেজিতে তারা শুরু করেন। মেইন চ্যানেল কিন্তু টিভিতে ইংরেজিতেই আমরা দেখেছি হয়েছে, বাংলা কিন্তু যথাযথ জায়গা পায়নি, কেমন যেন কোণঠাসা হয়ে গেছে, ওই বেতারের মধ্যেই জিনিসটা সীমাবদ্ধ রয়ে গেছে। এছাড়া খুব বেশি পপুলারিটি কিন্তু আসে নাই। আলফাজ ভাই, দেখা যাচ্ছে যে আমাদের প্রতিবেশী দেশ ভারতেও যে জায়গায় যেইভাবে খেলা হয়, তাদের নিজস্ব একটা ভাষার মাধ্যমে ইংরেজির পাশাপাশি তারা সেটাকে প্রচার করে। কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত কেন ওই 54 বছরে আমরা সেই জায়গাটাতে তৈরি করতে পারলাম না? কেন আমরা ইংরেজি তো অবশ্যই সেটা একটা ইন্টারন্যাশনাল একটা ভাষা, সেটা তো অবশ্যই দরকার, তবে বাংলা ভাষা যেখানে আমাদের 16 কোটি মানুষ সে ভাষায় শুনতে অভ্যস্ত, সেখানে আমরা কেন ক্রীড়াঙ্গনে এখনো সেই ভাষায় প্রচারণায় যেতে পারলাম না? ঠিক গুরুত্বপূর্ণ একটা জায়গায় নিয়ে এসছেন আপনি। আমি এটাই বলতে চাচ্ছি যে এই সাবকন্টিনেন্টে কিন্তু বহুত ভাষাভাষী লোক বাস করে। ভারতে যখন খেলা আসে ক্রিকেট, তখন এর জনপ্রিয়তা কিন্তু দেশের সব দিকেই হয়, এবং তখন কিন্তু এই ল্যাঙ্গুয়েজ কমেন্ট্রি যেটাকে বলা হয়, যে এইটার সৃষ্টি হয়। এবং তারা কিন্তু মারাঠিতে বলেন, পাঞ্জাবিতে বলেন, হিন্দিতে বলেন, বাংলায় বলেন, বিভিন্ন অঞ্চলের জন্য ধারা বর্ণনা তারা কিন্তু প্রচার করা শুরু করে। এবং এখন তো আপনারা জানেন যে ভারতে নিয়মিতভাবে একটা ইংরেজি উইন্ডোর পাশাপাশি একই রকম মর্যাদায় তাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেটা হিন্দিতে কিন্তু এটা সম্প্রচার হয়। এবং বাংলায় যখন খেলা হয়, অর্থাৎ পশ্চিম বাংলায় যখন খেলা হয়, তখন বাংলাতেও একই রকমভাবে সম্প্রচার করা হয়। কিন্তু বাংলাদেশে আমরা সকলেই বাংলা বলি, কিন্তু তা সত্ত্বেও বাংলায় ধারা বর্ণনা কিন্তু যথাযথ জায়গায় পৌঁছালো না। তার মূলত দুটো কারণ আমি বলবো। এক হচ্ছে যে পৃষ্ঠপোষকতা। টেলিভিশন চ্যানেলগুলো যারা প্রাইভেট টেলিভিশন চ্যানেল করেন, তারা সবসময় বলে এসছেন যে বাংলা ধারা বর্ণনা করলে পরে অ্যাডভার্টাইজমেন্ট পাওয়া যাবে না, বাণিজ্যিকভাবে এটা সফল হবে না, এই কথাগুলো কিন্তু আমরা শুনেছি। কিন্তু আমি মনে করি যে সরকারের বা কর্তৃপক্ষের একটা দায়িত্ব রয়েছে। 16 কোটি মানুষ যেখানে বাংলা বোঝে, বাংলা বলে, বাংলাতেই কিন্তু তারা শিখেছে,
সেখানে বাংলায় সম্প্রচার বা বাংলার পাশাপাশি মর্যাদা পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। এখন এই খেলা কেন এগুলো না, আমি বলবো যে ক্রিকেট খেলা যদি ধরি, ক্রিকেট রাইটস বিক্রি করে বিসিবি, সম্প্রচারের রাইট বিক্রি করে। ওই বিক্রি করার সময় যদি তারা একবার মনে করে যে আমাদের দেশে তো বাংলায়ও সম্প্রচার দরকার, তাহলে তারা বিক্রি যাদের কাছে করলো তাদেরকে বলতে পারে যে তোমাদেরকে ইংরেজিতে সম্প্রচার করার রাইটস আমরা বিক্রি করলাম, কিন্তু পাশাপাশি বাংলাতে সম্প্রচার আমরা করব, সে ব্যবস্থা আমরা নিজেরাই করব। এটা যদি বলে রাখেন তাহলে একটা পথ, মানে ওয়ান স্টেপ ডান। তারপরে যেহেতু বিসিবির অনুষ্ঠান এটা, তাদেরকে রিকোয়েস্ট করতে হবে তথ্য মন্ত্রণালয়কে এবং বিটিভিকে যে তোমরা এই খেলাগুলোকে বাংলায় সম্প্রচার করার ব্যবস্থা করো। কিন্তু এখনও পর্যন্ত একজন প্রেসিডেন্টও এমন আসেননি যারা এইটাকে তাদের দায়িত্ব বলে মনে করেছেন এবং এই কাজটা তারা করেছেন। একই রকমভাবে ফুটবলেও কিন্তু একই জিনিস ঘটছে, সেখানেও ইংরেজি ধারা বর্ণনা কিন্তু এখন রাইটস বিক্রি আলফাজ করা ভাই, হচ্ছে। ফুটবলের ঘটনাটা নিশ্চয়ই আপনার থেকে শুনবো, তবে নিতে হচ্ছে এখানে ছোট্ট একটা বিরতি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন মাঠে। ক্রীড়াঙ্গনে ভাষার যত্ন নিয়ে কথা বলছিলাম, আর আছেন আমাদের সাথে আলফাজ উদ্দিন আহমেদ। আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। ভাইয়া, যাওয়ার আগে কথা বলছিলেন এই যে সরকারি পৃষ্ঠপোষকতা বা যারা আসলে ফেডারেশনগুলোতে দায়িত্ব নিয়ে বসে আছেন, তাদের যে অমনোযোগিতা বা অবহেলা, সেই মানে মানে দায়িত্বের যে জায়গাটা, সেইটা আসলে তারা সঠিকভাবে পালন করতে পারছে কিনা, বিশেষ করে যখন আপনাদের মতো ধারাভাষ্যকার আসলে মানে অবসরের সময় হয়ে গেছে, নতুন ধারাভাষ্যকার আসার জন্য যে কাজটা করা দরকার ছিল সেটা কেন করছে না সরকার? আসলে যেটা একটু আগে আপনি বলছিলেন যে পৃষ্ঠপোষকতার প্রয়োজন রয়েছে, নিয়মিত চর্চার প্রয়োজন রয়েছে, এই জন্যে একটা একাডেমি বা নিয়মিত সেখানে কিছু হবে, এইগুলো নিয়ে আলোচনা হবে, এবং তার প্রতিষ্ঠান তো দরকার রয়েছে, সেইটা কিন্তু এখনও তৈরি করা হয়নি। ঠিক একইভাবে আমি বারবার বলেছি যে যাদের অনুষ্ঠান, ফুটবলের মালিক হচ্ছে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, ক্রিকেটের মালিক হচ্ছেন বিসিবির প্রেসিডেন্ট, তারা যতক্ষণ না চাইবেন বাংলাকে প্রতিষ্ঠিত করতে ততক্ষণ হবে না। আরও একটি বিষয় রয়েছে, সরাসরি আমি বললে হয়তো আপনি মাইন্ড করবেন, তবু আমাকে বলতেই হবে, সাংবাদিক সমাজের কিন্তু বড় দায়িত্ব রয়েছে। সাংবাদিক সমাজ তো কই ধরে না বিসিবি প্রেসিডেন্টকে যে বাংলা ধারা বর্ণনা টেলিভিশন চ্যানেলে আসছে না কেন। ফুটবলের তো আমরা আন্তর্জাতিক কোনো ফুটবল খেলা যখন হয় তখন তো কই যারা অর্গানাইজার তাদেরকে কেউ আপনারা ধরেন না যে বাংলা ধারা বর্ণনা হবে কিনা, এটা হলে পারে কোথা থেকে হবে। একটা কথা বলছিলেন 21 পদকের যে বিষয়টা, যে 21 পদক দিয়ে যে বাংলাদেশে একটা স্বীকৃতি তো দরকার রয়েছে। আমরা এক একজন 50 বছর 40 বছর ধরে ধারা বর্ণনা করছি বা করে ফেলেছি অনেকেই, কিন্তু কেউ কি একটু স্বীকৃতি পাওয়ার যোগ্যতা কারো কি হয়নি? আপনারা পদক দিচ্ছেন, 21 পদকে বিভিন্ন লোককে অলঙ্কৃত করছেন, কিন্তু এখনো পর্যন্ত 55 বছর হয়ে গেছে, বাংলা ধারাভাষ্যকার কাউকে কি স্বীকৃতি দেওয়া হয়েছে? হয়নি। তো সুতরাং এই জায়গাগুলোতে আমরা পিছিয়ে রয়েছি, পিছিয়ে পড়েছি, এটা অবশ্যই বলতে হবে। এবং আমি বাংলাদেশি ধারাভাষ্যকার, আমি 2 বছর আগে কলকাতা বেড়াতে গেছি, সেখানে আকাশবাণী কলকাতা কোথা থেকে খোঁজ পেয়েছে, আমাকে ডেকে নিয়ে গিয়ে সরাসরি আমার লাইভ ইন্টারভিউ তারা প্রচার করেছে। তো একমাত্র বাংলা ধারাভাষ্যকার যার আকাশবাণী থেকে সরাসরি লাইভ ইন্টারভিউ গেছে। তো আমরা দেশে সম্মান না পেলেও বিদেশেও কিন্তু সম্মান পাচ্ছি, কিন্তু দেশের আমাদের স্বীকৃতির খুবই অভাব রয়েছে। এবং সেই জায়গায় বিসিবি অত অনুষ্ঠান করে, ফুটবল ফেডারেশন এত অনুষ্ঠান করে, কোনো অনুষ্ঠানে কিন্তু আমাদের কাউকে কোনো নিমন্ত্রণ বা ডাকা হয় না, একটা ফোন করেও বলা হয় না আপনার উপস্থিতি দরকার। আলফাজ ভাই, আপনাদের পাশাপাশি ধারাভাষ্যকার যারা আছেন তাদের পাশাপাশি কিন্তু কোচরাও অনেক জায়গায় অবহেলিত হয়ে থাকেন, আমরা দেখেছি। আমি কোচের কথা যাব, তার আমরা আগে একটু কাটটা দেখতে চাই। আসলে আমাদের যে ফুটবল দল আছে, সেই ফুটবল দল বা ক্রিকেট দলে বিদেশি কোচদের যে আধিপত্য, সেটা একদমই স্পষ্ট। আমরা দেখতে পাচ্ছি যে 1978 সাল থেকে 2024 সাল পর্যন্ত এখনো বেশ অনেক জনের নাম আমরা দেখতে পাচ্ছি, যে সবশেষ আমরা দেখতে পাচ্ছি রাসেল ডবিঙ্গা এবং বর্তমানে ফিল সিমন্স রয়েছেন। এই যে একেবারে আমরা যদি একটু দেখি যে 2012 থেকে যদি ধরা হয়, বর্তমান সময়ের মধ্যে একজনও বাংলাদেশি কোচ নেই। এর মাঝে যারা এসেছেন বা গিয়েছেন, তার মাঝখানে হয়তোবা দেশি কোচদের মানে নিজেদের বিপদ কাটানোর জন্য দেশি কোচদের তারা কাজে লাগিয়েছেন ফেডারেশনগুলো। আমরা যদি একটু দেখি নারী দলের যারা কোচ রয়েছেন তাদের ক্ষেত্রে খুব কম, কারণ নারী দলের কোচ খুব পরিবর্তন কম হয়েছে। তাদের মধ্যে আমরা 5 জন দেখছি এবং 5 জনই বিদেশি কোচ আমরা দেখতে পাচ্ছি। সেখানেও আসলে ওই জায়গাটাতে বলবো যারা যাওয়া আসার মধ্যে রয়েছে, তখন দেশি কোচদের ব্যবহার বা তাদেরকে কাজে লাগানো হয়েছে। আমরা যদি এবার একটু ফুটবলের দিকে নজর দিতে চাই, পুরুষ ফুটবলও একই অবস্থা আমরা দেখছি, প্রায় 22 জন কোচের নাম আমরা দেখতে পাচ্ছি। এবং একই অবস্থা আপনি যদি দেখে থাকেন যে 10-11 মৌসুম থেকে
বর্তমানে হ্যাভিয়ার কেব্রেরা বাংলাদেশের ফুটবল যেই দলটা আছে সেটাকে চালাচ্ছে, এবং আমরা একটু নারী ফুটবল দলটাও সেখানেও কিন্তু বিদেশি কোচদের যে আধিপত্য সেটা আমরা দেখতে পাচ্ছি। 2014 সাল থেকে শুরু করেছিল নরিয়া সুকেটাটে, এবং পিটার বাটলা বর্তমানে আছে। এর মাঝখানে গোলাম রব্বানী ছোটন ভাই বেশ অনেক দিন ধরে তাদেরকে টেক কেয়ার করেছে। এই যে এই কোচদের যে আধিপত্যের বিষয়টা স্থানীয়দের জায়গায়, সেটা কি আমরা আমাদেরকে দাবিয়ে রেখেছি? না, ঠিক দাবি রেখেছি বললে তো ভুল হবে। যে আমাদের ভিতরে একটা হীনমন্যতা রয়েছে, নিজেদেরকে আন্ডারমাইন্ড করি, সেই কারণ একটা বড় কারণ হতে পারে। আর একটা বড় কারণ হতে পারে যে আন্তর্জাতিক ক্ষেত্রে দল নিয়ে যাওয়া যখন হয় তখন দলের সাথে একটা বিদেশি কোচ না থাকলে একটা ডেকোরেশন থাকে না, একটা মানে ফিলিংটা আসে না। সেই জন্য হয়তো আমরা এই কাজটা এখনও করে যাচ্ছি। তবে মূলত কাজ কিন্তু উন্নয়নের জন্য যদি বলা হয় তাহলে দেশি কোচরাই কিন্তু করেছেন বা করছেন। আরও একটা কথা বলতে পারি যে আমাদের খেলোয়াড়রা যারা জাতীয় দলে খেলছেন তাদের অনেকেই কিন্তু ভালো করে ইংরেজিও বোঝেন না, সুতরাং বিদেশি কোচদের সাথে তাদের কিন্তু কমিউনিকেশনের একটা সমস্যা থেকেই যায়। সেখানেও আমরা বলবো যে সাথে যারা অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করছেন দেশি, তারাই কিন্তু ওটা ইন্টারপ্রেট করছেন। সুতরাং সেখানেও দেশীয় কোচদের যে অবদান সেটা বোধহয় একটু অবহেলিত বা আনফোকাসড থেকেই যাচ্ছে। আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে ধারা বর্ণনার উন্নয়ন হবে। ধারা বর্ণনার ক্ষেত্রে যে বিরাট বৈষম্য রয়েছে সম্মানের ক্ষেত্রে, সেটা আমি একটু বলতেই চাই সুযোগ নিয়ে। সেটা হচ্ছে যে ইংরেজি ধারা বর্ণনা যারা করেন, যারা একটা ওডিআই ম্যাচে একদিনের ধারা বর্ণনা করেন, ধরেন আমাদের বাঙালি যারা রয়েছেন আতার আলী খান, শামীম আশরাফ চৌধুরী, অমি যারা করছেন, এদের হয়তো একটা ম্যাচে $500 কমপক্ষে পান। সেক্ষেত্রে আমাদের এখানে আমাদের কাঠামো অনুযায়ী আমি সর্বোচ্চ গ্রেডের একজন ধারাভাষ্যকার, আমি পাই 1500, আমার চেয়ে নিচের যারা রয়েছেন তারা পান 1200, 1000। মানে এটা কি টাকা? টাকা আমরা টাকায় পাই 1200, 1500, এবং ওনারা ডলারে পান $500, অর্থাৎ 60,000 টাকা। এটা নিশ্চয়ই আসলে অনেক একটা বিরাট বৈষম্য। হতাশার জায়গা। এখানে ক্যারিয়ার তৈরি হবে কি করে, লোকে আকৃষ্ট হবে কি করে এই জায়গার উন্নয়ন হবে, এই প্রশ্নগুলো কিন্তু আমি খালি করলে হবে না। সাংবাদিক যারা আপনারা রয়েছেন, আলফাজ ভাই, নিশ্চয়ই 2024-এ আমরা যে গণঅভ্যুত্থানে লড়াই করেছি এই বৈষম্যের জন্য, এবং এই বৈষম্য আসলে এই সরকারের আমলে কেটে যাবে এটা আমরা আশা করছি। আরো আলোচনা করব, তবে আবারও নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। দর্শক সাথেই থাকুন। আলফাজ ভাই, কথা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে যে বাংলাদেশের যে চর্চাটা, সেটা বিশেষ করে আমরা কি একটা স্ট্যাটাসের মাধ্যমে আমাদের দায়টা সারতে পারি বাংলা এই 21শে ফেব্রুয়ারি দিনে? যেটা আমরা দেখেছি বাংলাদেশের অনেক ক্রিকেটাররা, অনেক ক্রীড়াঙ্গন, অনেক ফেডারেশন এই কাজটা করেছেন। ওই জায়গাটাতে আমরা কি একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারতাম না? হ্যাঁ, আমরা শোকের আবহে রয়েছে, এটা আমাদের অবশ্যই আমাদের একটা আমাদের অনেককে হারিয়েছি। সেই জায়গাটাতে আমাদের যে এই যে ভাষার যে আসল যে মর্ম, আসলে যে গল্পটা, যে ইতিহাসটা, সেটা যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তো ক্রীড়াঙ্গনে একটা টুর্নামেন্ট সপ্তাহ ভিত্তিক আমরা দেখে থাকি যে হকিতে, বিশেষ করে হকিতে একটা টুর্নামেন্ট হতো 21শে ফেব্রুয়ারি কেন্দ্রিক একটা টুর্নামেন্ট হতো, সেটাও এখন হয় না। তাহলে ফেডারেশনগুলো কি এই জায়গাটাতে আরো একটু বেশি সজাগ হওয়া দরকার কিনা? ঠিক তাই। আসলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে 21কে যদি সত্যি সত্যি আমরা সম্মান দিতে চাই তাহলে এর জন্য পরিকল্পনা করতে হবে। কোনোভাবেই নিজের দায়িত্ব সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে চলবে না। এখানে দুটো জিনিস রয়েছে, আবেগ জড়িত রয়েছে, দায়িত্ব রয়েছে, এবং এই দায়িত্ব কিন্তু জাতীয় দায়িত্ব না, এটা আপনার বাঙালি, সেই বাঙালি হওয়ার দায়িত্ব। সুতরাং এটাকে আপনি কোনোভাবেই খাটো করতে পারেন না। এবারে হয়তো হয়নি, আমি জানি না, একটা পট পরিবর্তন ঘটছে সেই জন্যে, কিন্তু আগামীতে যাতে আর মিস না হয়, ভুল না হয়, সেটা কিন্তু আমরা সকলেই প্রত্যাশা করব। এবং শুধু ফুটবল কেন, হকি, ফুটবল, ক্রিকেট সব জায়গাতেই এরকম হতে পারে, এবং শুধু ঢাকা ভিত্তিক নয়, হয়তো জেলা ভিত্তিকেও এটা হতে পারে, বিভাগ ভিত্তিকও হতে পারে। তো আমরা সেটা করবো বলে আমার প্রত্যাশা। আলফাজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এখন মাঠে এতক্ষণ এত সুন্দর আলোচনা করার জন্য। দর্শক, শেষ করছে এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।